পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম। ডব্লিউপিএসআই যে মেন পরীক্ষা তোমাদের 22শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো। তো পিআরবি বোর্ড বেশ চমক ভেলকি দেখিয়েছে বলতে পারো। এবং এর আগে যে প্রচুর হিউজ কাট অফ চলে গেছিলো, 150-56 এরকম হয়ে গেছিল, সেটা যাতে না হয় বা কোশ্চেন স্ট্যান্ডার্ড অর্থাৎ স্ট্যান্ডার্ড করা হয়েছে, মান বাড়ানো হয়েছে, ডেসক্রিপটিভ করা হয়েছে। এটা একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে যে হল কালেকশন, হল ম্যানেজ হতো, সেই সমস্ত জিনিস এর ফলে কিন্তু অনেকটাই বন্ধ করা গেছে বলেই আমার মনে হয়। এবং যথাযথ যারা ভালো প্রকৃত ক্যান্ডিডেট তারাই কিন্তু জবটা পাবে বা এসআই চাকরিটা পাবে বলেই মনে করা হয়। তো অবশ্যই এটা ভালো কোশ্চেন, মানে এটা বলবো। তো বলি যে কোশ্চেন প্যাটার্ন সেই সমস্ত যে আলোচনা করব, গতকালকে আমি কিছু কিছু আলোচনা করেও দিয়েছিলাম আনসার সহ। তো আজকে তোমাদেরকে আমি জিকে, তারপরে হচ্ছে ইংলিশ এবং হচ্ছে ম্যাথ, এইসবগুলোর ফুল আনসার সহ বলে দিচ্ছি। এবং সেভ জোন বা কাট অফ কত হচ্ছে কালকে যদিও বলেছিলাম, আজকে আর একবার ভালো করে তোমাদেরকে অ্যানালিসিস করে বলে দেওয়ার চেষ্টা করছি। আর একটা জিনিস তো বুঝতেই পারছি যে মেন পরীক্ষার সেই দিন নেই যে শুধুমাত্র কয়েকটা দিন প্র্যাকটিস করলে হয়ে যাবে, তা নয়। মোটামুটি 1-2 বছর ধরে টানা একটা প্রিপারেশন দরকার। তাই যারা নতুন যে ব্যাচ, নতুন অনলাইন এবং অফলাইন পরীক্ষা প্রস্তুতির নতুন অনলাইন এবং অফলাইন ব্যাচে যারা অ্যাডমিশন নিতে চাইছো, মার্চের ফার্স্ট উইক থেকে শুরু হচ্ছে। 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো জিকের যে প্রথম কোশ্চেন ছিল, দেখো যে 10 নম্বরে 10টা প্রশ্ন ছিল, 1 নম্বর করে দেওয়া হয়েছিল। তো জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায়? তো হচ্ছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর হচ্ছে কলকাতা, পশ্চিমবঙ্গ। তারপরে যে নেক্সট কোশ্চেন ছিল যে তোমার সিকিমে লেপচা সম্প্রদায়ের একটি বাদ্যযন্ত্র যেটা ট্যাগ পেয়েছে সেটা হচ্ছে তুংবুক। নেক্সট কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে ঘুমর নাচ কোথায় অবস্থিত? ঘুমর নাচ কোন রাজ্যে হয়? সেটা হচ্ছে রাজস্থান। রাজস্থান। তারপরে হচ্ছে বিশ্বের প্রথম কোন দেশ ব্যাপী প্রজন্মগতভাবে তামাক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে? সেটা হচ্ছে মালদ্বীপ। তারপরে এর কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে যে প্রসপেক্ট আরবানাইজেশন, জনবহুল শহর সেটা হচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্তা। তারপরে ছিল সূর্য কিরণ সামরিক মহড়া, ভারত ও নেপাল। এবং কোন আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ভারতীয় মহিলারা পেয়েছে উইমেন, সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। তারপরে নেক্সট কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে এআই ক্যাবিনেট সেটা হচ্ছে আলবেনিয়া। তারপরে নেক্সট ছিল সেটা হচ্ছে ক্যান্সারের চিকিৎসায় কোবাল্ট-60 ব্যবহার করা হয়। আর 2023-এর জন্য 2025 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছে মোহনলাল। এইগুলো 10 নম্বরে 10টা প্রশ্ন ছিল। নেক্সট 2 নম্বর করে 5টা কোশ্চেন ছিল, যেমন হচ্ছে নক্ষত্ররা কেন ঝিকমিক করে? তো মোটামুটি একটু লিখতে পারো যে নক্ষত্ররা হাইড্রোজেন পরমাণু মিলিয়ে হিলিয়াম বানায় এবং বিশাল পরিমাণ শক্তি সেখান থেকে নির্গত হয়। তো বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে ঘনত্ব ও তাপমাত্রার কারণে, আলোর প্রতিসরণ ধর্মের কারণে আমরা নক্ষত্রকে ঝিকমিক করতে দেখি। এটা একটু লিখতে পারো, যেহেতু 2 নম্বর দিয়েছে আর জানতে চেয়েছে, শুধু এক লাইনে হয়তো লিখলে হবে না। নেক্সট কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে যে শীতকালে একজন ফু কেন দৃশ্যমান হয়? শীতকালে একজনের ফু কেন দৃশ্যমান, অর্থাৎ যখন আমরা বলি না যে এই দেখ কে বিড়ি খেয়ে সিগারেট খেয়ে ধোঁয়া ছাড়ছে, সেই জিনিসটা এখানে বলতে চেয়েছে। তো হচ্ছে শীতকালে মুখ থেকে বের হওয়া উষ্ণ বাতাস বাইরে ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে দ্রুত ঠান্ডা হয়, জলীয়বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়, যা কুয়াশার মতো দেখায়। কিন্তু গ্রীষ্মকালে বাতাসের তাপমাত্রা বেশি থাকে। এতটুকু জাস্ট বললেই হবে। অর্থাৎ গরম তো ভেতরের যে মুখের বাতাস সেটা গরম থাকে, তো বাইরে এলে কি হবে? স্বভাবতই ঠান্ডা পরিবেশে মিশছে, তো সেটা একটা ঘনীভূত হয়ে যাবে, বাষ্পে পরিণত হবে বলে মনে হয় কুয়াশার মতো ওটাকে লাগে। নেক্সট 3 নম্বর প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে যে কিভাবে ইন্দো গাঙ্গেয় সমভূমি গঠিত হয়েছিল? তো হচ্ছে সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র নদীগুলি হিমালয় থেকে বয়ে আনা পলি জমা করে বিশাল সমভূমি তৈরি করে, যা ইন্দো গাঙ্গেয় সমভূমি নামে পরিচিত। নেক্সট কোশ্চেন ছিল যে 1924 সালে ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম মেয়র হিসেবে কে নির্বাচিত হয়েছিলেন এবং তাকে সাহায্য করার জন্য প্রধান কার্যনির্বাহী কর্তা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং হচ্ছে সুভাষচন্দ্র বসু। নেক্সট কোশ্চেন ছিল পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম সান্দাকফু, উচ্চতা আছে 3636 মিটার। এই ছিল 2 নম্বরের। এবার দেখো 10 নম্বরের কোশ্চেন যেটা ছিল কতটুকু লিখবে। এবং এখানেও একটা ব্যাপার, চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল, সেটা হচ্ছে কেপিএসআই এর মতো যে জিনিসটা তোমাদেরকে বলেছিলাম যে 16খানা পেজ, তার মধ্যে 13টা পেজে লেখার জায়গা ছিল, সেই 13 পাতার মধ্যে কমপ্লিট করতে হয়েছে পেপার 1কে। সেটাও একটা চ্যালেঞ্জিং ব্যাপার। এবং যারা আগামী দিনে বসতে চলেছো পরীক্ষায়, মানে যারা এসআইয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, এটা কিন্তু এখন থেকেই সেই জিনিসটা আয়ত্তে আনতে হবে।
যে কিভাবে লিখবে, যে প্রচুর 10 নম্বরের প্রশ্ন বা বড় প্রশ্ন মানেই প্রচুর পয়েন্ট দিয়ে ওটা লিখতে হবে তা কিন্তু নয়, বরাবরই তোমাদেরকে জিনিসটা বলেছিলাম। তো দেখো যে কিভাবে শিল্প পরিবেশ দূষিত করে, অর্থাৎ ইন্ডাস্ট্রি কিভাবে এনভায়রনমেন্টকে পলিউট করে সেইটার জন্য 5 নম্বর, আর শিল্পের দ্বারা পরিবেশের অবক্ষয় কমাতে কি কি করণীয় সেটার জন্য 5 নম্বর দেওয়া হয়েছে। তো এইরকম ভাবে লিখতে হবে যে প্রচুর বড় করে লিখতে হবে পয়েন্ট দিয়ে তা নয়, যে কলকারখানা যানবাহন থেকে নির্গত সালফার কার্বন নাইট্রোজেন বিভিন্ন অক্সাইড বায়ুমণ্ডল এই বায়ু দূষণ ঘটে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নির্গত বর্জ্য জলে মিশে দূষিত করে জলাভূমি ভরাট হয়ে যায়, ফলে জলজ বাস্তুতন্ত্র নষ্ট হয়, মৃত্তিকা দূষণ হয়, কলকারখানা শিল্প থেকে নির্গত উৎপন্ন শব্দ দূষণ ঘটায় এবং মানুষ সহ সমস্ত জীবের জন্য ক্ষতিকারক। প্রতিকারের উপায় কি লিখেছি যে ডিজেল পেট্রোলের পরিবর্তে ব্যাটারি চালিত যানবাহন বা মেশিন চালাতে হবে, যন্ত্রপাতিগুলিতে শব্দ শোষক যন্ত্র ব্যবহার করতে হবে, হর্ন ফ্রি জোন তৈরি করা, শিল্প থেকে নির্গত বর্জ্যগুলি শোধনের ব্যবস্থা করা, যত্রতত্র মিশতে না দিয়ে একটি জায়গায় জড়ো করে তা নিষ্কাশন করা, সর্বোপরি কঠোর আইন প্রণয়ন এবং সমস্ত মানুষের সচেতনতা দরকার। নেক্সট কোশ্চেন যেটা ছিল দেখো যে ভারতীয় সংবিধানের পরিপ্রেক্ষিতে অর্থ বিল পাস করার পদক্ষেপগুলি কি কি। এই যে অর্থ বিল পাস করার পদক্ষেপ বলেছে 150টি শব্দে বলে দিয়েছে, 10 নম্বর দিয়েছে, মানে প্রচুর ইতিহাসের মধ্যে দু পাতা ধরে লিখলে তো হবে না। কিভাবে লিখতে হবে, একদম এইভাবে যদি চার্টের মতো করে লিখো তাহলে খুব বেশি ভালো হয়, বেশি জায়গাও লাগবে না, অথচ ক্লিয়ার কাট আনসার হয়ে যাবে। যে এটা একটা বলে দিতে পারে যে ভারতীয় সংবিধানে মানি বিল 110 নম্বর আর্টিকেলে রয়েছে, যা পাস করার জন্য প্রথমে হচ্ছে অর্থ মন্ত্রণালয়ে বিলের খসড়া প্রস্তুত করতে হয়, অর্থ মন্ত্রণালয়ে বিলের খসড়া প্রস্তুত করা হয়, নেক্সট তারপরে হচ্ছে লোকসভায় বিল উত্থাপন করা হয়, আলোচনার পর লোকসভায় ভোটের দ্বারা পাস হয়, যদি সংখ্যাগরিষ্ঠ লোক যদি সেটাকে বলে লোকসভায় তবেই সেটা পাস হবে। এরপর রাজ্যসভাতে পাঠানো হবে, রাজ্যসভাকে পর্যালোচনা করার জন্য 14 দিনের সময় দেওয়া হয়, তবে এটা একটু ব্যাগটা লিখতে পারে যে রাজ্যসভার সুপারিশ লোকসভা মানতেও পারে নাও মানতে পারে, অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত লোকসভায় নাই। উভয় সভা থেকে পাস হওয়া বিল রাষ্ট্রপতির কাছে অনুমোদনের জন্য যায়, রাষ্ট্রপতির অনুমোদন হওয়ার পর আইনে সেটা পরিণত হয়, ব্যাস। এটা হাফ পাতারও কমেও হয়ে যাবে। নেক্সট কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে যে ভারত ও পাকিস্তানের দ্বন্দ্বের মূল কারণ কি। এইগুলো যেমন প্রচুর বড় হবে, তো তা বলে কি অত বড় সব লিখতে হবে, অত বড় লেখা যাবে না, সময় পাওয়া যাবে না, বা জায়গাও নেই, বা 150টা শব্দ বলেও দিয়েছে। তো হচ্ছে 1947 সালে দেশভাগের পর থেকে জম্মু কাশ্মীর রাজ্যের মালিকানা নিয়ে বিরোধ শুরু হয় ভারত ও পাকিস্তানের। ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং পাকিস্তান একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, ফলে সাংস্কৃতিক ও রাজনৈতিক মতাদর্শের পার্থক্য আছে। র্যাডক্লিফ লাইন নিয়ে ভৌগোলিক সীমানা নির্ধারণে দ্বন্দ্ব। পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী দ্বারা ভারত সীমান্তে হামলা চালানো করা হয়, ফলে পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হয়, এটা একটা কারণ। এছাড়া রয়েছে পারমাণবিক শক্তিদ্বন্দ্ব। এছাড়া সম্প্রতি দুটো ঘটনা উল্লেখ করে দিতে পারে। 2019 সালে জম্মু শ্রীনগর জাতীয় সড়ক পুলওয়ামায় পাকিস্তানি জঙ্গি হামলায় 40 জন সিআরপিএফ জওয়ান নিহত হয়। 2025 সালে জম্মু কাশ্মীর পেহেলগামে 26 জন হিন্দু নাগরিককে হত্যা করায়, তার ফলশ্রুতি হিসেবে অপারেশন সিন্দুর চালিয়ে পাকিস্তানের জঙ্গি ধ্বংস করা হয়। নেক্সট দেখো ম্যাথ যেগুলো ছিল, এই যে ম্যাথ কিভাবে কতটুকু ছোট করে লিখবে বা কেমন ভাবে কতটুকু করলে ডেসক্রিপটিভ নাম্বার পাওয়া যাবে। প্রথম কোশ্চেন ছিল দুটি সংখ্যার গসাগু 29, লসাগু 4147, সংখ্যা দুটির সমষ্টি 696 হলে সংখ্যা দুটি কি কি। তাহলে কি লিখতে হবে, যে ধরি প্রথম সংখ্যাটি হচ্ছে এক্স ধরেছি, অপর সংখ্যাটি 696 বিয়োগ এক্স ধরেছি, তাহলে শর্তে এক্স ইন্টু এটা ইকুয়াল টু হচ্ছে এটা, কেন ব্র্যাকেটে লিখেও দিয়েছি যে লসাগু গণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তো এরকম একটা জিনিস আসবে, মিডিল টার্ম ফ্যাক্টর হবে। মিডিল টার্ম ফ্যাক্টরে কি সেটা আমি রাফে পাশে দেখিয়েও দিয়েছি। 319 আর 377 ভাঙবে, তো এক্স এর দুটো মান আসছে, একটা হচ্ছে 319 377, যেটাই ধরো এক্স সমান 319 হলে অন্যটি 377, 377 হলে অন্যটি 319, তাই হচ্ছে বড় সংখ্যা 377 এবং ছোট সংখ্যা হচ্ছে 319। একদম ফুল মার্কস পেয়ে যাবে এভাবে করলে। নেক্সট কোশ্চেন যেটা ছিল 7 নম্বর, যে এক ব্যক্তি 4 ঘন্টা প্রতি কিমি বেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছতে 5 মিনিট দেরি হয় এবং 6 কিমি পার ঘন্টা বেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছতে 5 মিনিট আগে গন্তব্যস্থলে পৌঁছায়, তাহলে গন্তব্যস্থলের দূরত্ব কত। তাহলে দেখো যে ধরি গন্তব্যস্থলের দূরত্ব x কিমি, 4 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় 1/4 ঘন্টায়, x কিমি যায় x/4 ঘন্টায়, আবার 6 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় x কিমি যায় x/6 ঘন্টায়। এবার যখন কম বেগে যাচ্ছে মানে কি সময় বেশি লাগছে, তো তাই তো 5 মিনিট সময়টা বেশি লাগছে, সেই কারণে 5 মিনিটটা বিয়োগ করেছে, যে x/4 মাইনাস 5/60। এখানে লিখেও দিয়েছে যে 5 মিনিট সমান 5/60 ঘন্টা, কারণ এটা ঘন্টাতে আছে বলে এটাকেও ঘন্টাতে নিয়ে নিয়েছি। আর যখন 6 কিমি বেশি বেগে যাচ্ছে তখন তো তাড়াতাড়ি পৌঁছে যাবে, তার মানে তাড়াতাড়ি পৌঁছে গেলে আসল সময় কত তার সঙ্গে ওই 5 মিনিটটাকে যোগ করতে হবে, তো এখানে যোগ করে দিয়েছি, দিয়ে x/4 এটা ক্যালকুলেশন করে দিয়েছি, x ইকুয়াল টু হচ্ছে 2 কিমি পার ঘন্টা, উত্তর বেরিয়ে গেছে। নেক্সট 8 নাম্বার যেটা ছিল দেখো যে তোমার
এক ব্যক্তির স্রোতের অনুকূলে 20 কিমি এবং প্রতিকূলে হচ্ছে 18 কিমি যেতে সময় লাগে 5 ঘন্টা, আবার স্রোতের অনুকূলে 50 কিমি এবং প্রতিকূলে 30 কিমি যেতে সময় লাগে 10 ঘন্টা। তাহলে অনুকূলে বেগ জানতে চেয়েছে। তাহলে আমি এখানে ধরে নিয়েছি যে অনুকূলে বেগ x কিমি আর প্রতিকূলে বেগ y কিমি। দেখো যখন যেমন আমাকে তখন তেমন করতে হবে। যেমন এই অঙ্কটা যদি তুমি একবার ওই বারে বারে করতে চাও যে এক্স কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় 20 কিমি যায়, আবার ওয়াই কিমি যায় 1 ঘন্টায় 18 কিমি যায়, এইভাবে করলে তো চারটা প্রচুর বড় হয়ে যাবে। তাই আমি এত করিনি, কারণ এমনিতেই বড় হবে। তাই প্রথম শর্তে ডাইরেক্ট করে দিয়েছি যে 20/x প্লাস 18/y ইকুয়াল টু 5, আর দ্বিতীয় শর্তে 50/x প্লাস 30/y ইকুয়াল টু 10। এখানে যেমন শুধু অনুকূলে বেগ জানতে চেয়েছে, অনুকূলে যেহেতু বেগ জানতে চেয়েছে তাই y এর মানটাকে সমান করে দিলে পরেই, মানে এটাকে 5 দিয়ে গুণ করলে 5×8=90, এটাকে 3 দিয়ে গুণ করলে 3×3=90, তাহলে ডিরেক্ট x এর মান বেরিয়ে যেত। তা আমি যা হোক প্রথমে বুঝতে পারিনি বলে আগে y এর মান বের করেছি, y ইকুয়াল টু 6 বেরিয়েছে, দিয়ে y এর মানটাকে আবার একে বসিয়ে x এর মান বের করেছি, কিন্তু এতটা খাটতেই হতো না। ঠিক আছে, ডাইরেক্ট y-টাকে যদি কেটে দিতে এটাকে, তাহলে x এর মান বেরিয়ে যেত। তো যাই হোক, এখানে হয়ে গেছে যে অনুকূলের বেগ সেটা হচ্ছে 10 কিমি/ঘন্টা। 9 নম্বর কোশ্চেন যেটা ছিল, চলো কি দেখি, যে 6 বছর পরে সুদ আসলে 30% হলে কত বছর পরে সুদ আসলে সমান হবে? তো হচ্ছে দেখো যে 100 টাকার, এটা আগে বলেছিলাম যে ডিরেক্ট সূত্রটা না করে একবার বলে দেওয়া ভালো, যে 100 টাকার 1 বছরের সুদ 8 টাকা হলে পি টাকা টি বছরের সুদ I সমান PTR/100, 1 নম্বর সমীকরণ দিয়ে দিয়েছি। ধরি আসল মানে হচ্ছে x টাকা, সুদ আসলে 30% বলেছে, ঠিক আছে, তাহলে আসল x টাকা, তাহলে সুদ কত হবে? আসলে 30% মানে x ইন্টু 30/100 মানে 3x/10, টি সমান 6 বছর। তাহলে এখান থেকে আগে 3x/10 মানে 1 থেকে পাই এই সমীকরণে বসিয়ে আগে আর এর মানটা বের করে নিয়েছি, সুদের হারটা 5 বের করে নিয়েছি। এবার ফের আবার সুদ আসলের সমান হবে বলেছে, মানে কি দুটোই x x হবে বলেছে। তাহলে এখান থেকে টি ইকুয়াল টু হচ্ছে 20, অর্থাৎ 20 বছর পর সুদ আসলের সমান হবে। নেক্সট একটা মিশ্রণ থেকে কোশ্চেন ছিল যে কোনো মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:1, ওই মিশ্রণে আরো 2 লিটার দুধ মেশালে দুধ ও জলের অনুপাত 11:5 হবে। তো দেখো যে কি করেছি, যে দুধ জল 2:1, ধরি মিশ্রণে দুধ হচ্ছে 2x, জল হচ্ছে x, শর্ত তাহলে 2x প্লাস 2 ইন্টু ইস টু x ইকুয়াল টু এটা। এখান থেকে ক্যালকুলেশন করে বের হলে 20 আর 10 হবে, মানে মিশ্রণে দুধ ছিল প্রথমে 30 লিটার। তাহলে একটা জিনিস দেখো যে এটা চলছে 7 নম্বর পেজ, টোটাল 13খানা পেজ পাওয়া যাবে। তাহলে এই 7 পাতাতে কিন্তু আমার জিকে ম্যাথ কমপ্লিট হয়ে গেল, 7 পাতাতে জিকে ম্যাথ কমপ্লিট হয়ে গেল। এখনো 6টা পাতা আছে যেখানে রিজনিংটা কমপ্লিট করা যাবে অনায়াসেই, ঠিক আছে। কিন্তু রিজনিং আর হচ্ছে বেঙ্গলি পেপার, এটা তোমাকে দের আনসার পরে করাবো, ঠিক আছে, রিজনিং আনসার পরে করাবো। এখন হচ্ছে ইংলিশ পেপারটা বলে দিচ্ছি। ইংলিশ কোশ্চেন কি ছিল চলো দেখে নিই। যে প্রথম কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে যে রাইট এ নিউজ পেপার রিপোর্ট 200 ওয়ার্ডসে লিখতে বলা হয়েছে যে ডিয়ারিং ড্যাকোইটি মন্ডে 11টার সময় ঘটে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া চন্দননগর 4 পার্সেন্স ইন মারুতি কার এন্টার্ড ব্যাংক, threatened the staff at gunpoint, collected 3 lakh and fled. Police ran to the spot, started investigation, a guard of the bank arrested। ঠিক আছে, এই হচ্ছে পয়েন্ট দেওয়া আছে, 200টা শব্দের মধ্যে লিখতে বলা হয়েছে, 10 নম্বর দেওয়া আছে। আশা করা যায় যে বেশিরভাগ 90% কি 100% ক্যান্ডিডেটই হয়তো রিপোর্ট রাইটিংটাই লিখবে, ঠিক আছে, সেটাই বুদ্ধিমানের কাজ হবে। তো যাই হোক, যে রিপোর্ট রাইটিংটা মোটামুটি আমি একটা বলে দিচ্ছি যে এরকম যারা লিখেছো তারা অবশ্যই 7-8 নম্বরে আমরা পেয়ে যেতে পারে। যে ডেয়ারিং ব্যাংক রবারি টাইটেল বা হেডিং দিয়ে দিয়েছে বাই স্টাফ রিপোর্টার। এখানে কলকাতা হিসাবে লিখেছে ফেব্রুয়ারি 22, 2026, গতকাল, যেহেতু গতকালের হিসাবে দিয়েছি, গতকালকে লিখেছে পরীক্ষা বলে। তো 4 unidentified dacoits armed with weapons looted নারিকেলডাঙ্গা SBI ব্রাঞ্চ yesterday at traffic at office hour, বা 11, যেহেতু টাইম দিয়ে দিয়েছে 11 AM বলে দিতে পারো। They escaped with jewelry and cash worth about 3 lakhs according to the bank source। তারপর যে the robbers entered the bank disguised as customer, তারা কাস্টমারের ছদ্মবেশে আসে। They took the armed guard by surprise and overpowered him. They snatched the rifle from the guard and took out their own revolvers and threatened to shoot everyone. Next, they entered the cashier's room and looted currency notes. The operation was completed within few minutes. After the robbery, the bank official informed the police, who arrived shortly. Investigation is going on, but no one has been arrested so far। ঠিক আছে, এখানে no one has been করে দিয়েছি, কিন্তু কোশ্চেন এখনই দেখলাম যে পয়েন্টে বলা আছে যে গার্ড অফ দ্য ব্যাংক অ্যারেস্টেড, তো এটাই লিখে দিতে হবে যে ইজ গোয়িং অন অ্যান্ড এ গার্ড অফ দ্য ব্যাংক হ্যাজ বিন অ্যারেস্টেড সো ফার। নেক্সট আমাদের ইয়েটা যেটা ট্রান্সলেশন ছিল, ট্রান্সলেশনটা দেখো বেশ কঠিন। যে আমাদের দেশে দারিদ্র্য একটি বড় সমস্যা, এরকম ভাবে ছিল। তো মোটামুটি কিভাবে কতটুকু কি লেখা যাবে, কত নাম্বার পাওয়া যাবে, একটা আভাস তোমাদেরকে দিয়ে দিচ্ছি যে এইভাবে লেখা যেত।
যে আমাদের দেশে দারিদ্র একটি বড় সমস্যা, তো যে পভার্টি হয় একটা বড় সমস্যা, মানে পভার্টি ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। কিন্তু এই শোচনীয় অবস্থা যে আমাদের নিজেদের দ্বারাই সৃষ্ট তা আমরাই বুঝতে পারি না। তাহলে আমরাই বুঝতে পারি না, বাট উই অফেন ডু নট রিয়েলাইজ, আমরাই বুঝতে পারি না বা উপলব্ধি করতে পারি না দ্যাট যে উই হ্যাভ ক্রিয়েটেড দিস মিজারেবল কন্ডিশন, এই যে দুর্দশা বা শোচনীয় অবস্থা, উই হ্যাভ ক্রিয়েটেড দিস মিজারেবল কন্ডিশন আওয়ার সেলফ, আমরা নিজেরাই। অনেক কঠিন পরিশ্রম এবং লাভজনক ব্যবসার দ্বারা নিজেদের অবস্থার উন্নতি সাধন করতে চেষ্টা করে না। অনেকে কঠিন পরিশ্রম এবং লাভজনক ব্যবসার দ্বারা নিজেদের অবস্থার উন্নতি সাধন করতে চেষ্টা করে না। তাহলে অনেকে চেষ্টা করে না, কি হবে, মেনি ডু নট ট্রাই টু ডেভেলপ, উন্নতি করতে, দেয়ার ফরচুন, তাদের ভাগ্য, কিসের মাধ্যমে, থ্রু হার্ডওয়ার্ক অ্যান্ড প্রফিটেবল বিজনেস, এই যে পরিশ্রম এবং কঠোর পরিশ্রম এবং লাভজনক ব্যবসা, মানে থ্রু হার্ডওয়ার্ক অ্যান্ড প্রফিটেবল বিজনেস। তারা নিজেদের দুরবস্থার জন্য কেবল হাহুতাশ করে এবং ভাগ্যকে অভিসম্পাত করে। তাহলে দে রিগ্রেট ফর দেয়ার ডেস্টিটিউট কন্ডিশন, দে রিগ্রেট, হাহুতাশ করে বা অনুশোচনা করে, অ্যান্ড কার্স দেয়ার ফেট, এবং তাদের ভাগ্যকে তারা অভিসম্পাত করে। এই জড়তা এই জড়তা এবং শ্রমবিমুখতা ঝেড়ে ফেলতে হবে। অর্থাৎ দিস লেজিনেস, জড়তা এখানে লেজিনেস বলতে পারে, দিস লেজিনেস অ্যান্ড ল্যাক অফ ডুইং হার্ড ওয়ার্ক, এই যে শ্রমবিমুখতা, এটার অ্যাকচুয়াল ওয়ার্ড জানি না, তাই সেই জন্য এইভাবে লিখছি, ল্যাক অফ ডুইং হার্ড ওয়ার্ক, অর্থাৎ অর্থাৎ কঠোর পরিশ্রম করার অভাব বা মানসিকতার অভাব বলতে পারো, আর একটু বেশি ভালো হয়, যে ল্যাক অফ মেন্টালিটি অফ ডুইং বলতে পারো, মাস্ট বি অ্যাভয়েডেড। মানুষ নিজেই নিজের ভাগ্য নির্মাতা, এই মহাজন বাক্য স্মরণ করে দৃঢ় পদক্ষেপে জীবন পথে অগ্রসর হলে দারিদ্র্য দুঃখ দূর হবে এবং সুখ ও শান্তি আমাদের চিরসাথী হবে। তাহলে মানুষ নিজেই নিজের ভাগ্য নির্মাতা, ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ মেকিং হিজ ওন ফেট, ম্যান ইজ আর্কিটেক্ট অফ মেকিং হিজ ওন ফেট, রিমেম্বারিং দিস ইউনিভার্সাল ম্যাক্সিম, অর্থাৎ এই যে চিরন্তন সত্য বা এই নীতিটাকে স্মরণ করে, ইফ উই প্রসিড ইন লাইফ, যদি আমরা জীবনে এগিয়ে যাই, ইন ফার্ম অ্যাকশন, দৃঢ় পদক্ষেপে, পভার্টি অ্যান্ড সরো, দারিদ্র এবং দুঃখ, উইল ডিসঅ্যাপিয়ার, অবলুপ্ত হবে, অ্যান্ড হ্যাপিনেস অ্যান্ড পিস উইল বিকাম, আসবে, হ্যাপিনেস অ্যান্ড পিস উইল বিকাম দ্য কম্পেনিয়ন ফর এভার। হলো ট্রান্সলেশনটা। নেক্সট চলে এসো প্রিপোজিশনে। প্রিপোজিশন যেগুলো ছিল, যে হি কিল্ড এ স্নেক উইথ এ স্টিক, সি ইজ ভেন অফ হার বিউটি, আই ওয়ান্ডার অ্যাট হিজ ইগনোরেন্স, হি ইজ ট্রু টু হিজ ম্যাটার্স, হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। তারপরে নেক্সট যে ইডিয়াম ফ্রেজ দিয়ে তোমাদের সেন্টেন্স তৈরি করতে দেওয়া ছিল, বল ফ্রম দ্য ব্লু, দ্য নিউজ অফ হিজ ফাদার্স ডেথ ওয়াজ এ বল ফ্রম দ্য ব্লু টু হিম। Cock and bull story, the smuggler started to tell the cock and bull story to the police officer, how he found a bag contained with drugs beside that station. দেখো এগুলোতে 2 নম্বর করে দেওয়া হচ্ছে এবং এটাকে কিন্তু মিনিংফুল সেন্টেন্স বানাতে হবে। যে শুধু যে হয়তো কেউ বলে দিল যে হি লিসেন্ড এ বল ফ্রম দ্য ব্লু, বা হি লিসেন্ড দ্য নিউজ অফ, এরকম করে শুধু বললে হবে না, যেন মানেটা যেন পরিস্ফুট হয়। কেউ যদি কোনো একটা ক্যান্ডিডেট, মানে কোনো একটা ছেলে যদি তার বাবার মৃত্যুর খবর শোনে, তাহলে তো বাজ ভেঙে পড়বে, সেরকমই ব্যাপার। তাই দ্য নিউজ অফ হিজ ফাদার্স ডেথ ওয়াজ এ বল ফ্রম দ্য ব্লু টু হিম। তেমনি কক অ্যান্ড বুল স্টোরি কি লিখেছি, যদি শুধু বলা হয় যে হি অলওয়েজ টেল এ কক অ্যান্ড বুল স্টোরি, তাহলে তো ঠিকঠাক হচ্ছে না মানে। কিন্তু এইভাবে যদি বলে যে দ্য স্মাগলার স্টার্টেড টু টেল, মানে স্মাগলার গল্প বলতে শুরু করেছিল, যে টু টেল এ কক অ্যান্ড বুল স্টোরি, যে পুলিশ অফিসারকে হাউ হি ফাউন্ড, মানে তার গল্প শোনাচ্ছে যে কিভাবে স্টেশনের ধারে একটা ডাক ভর্তি ব্যাগ পেয়েছে। পার্ট অ্যান্ড পার্সেল, nowadays mobile is the part and parcel for everyone because we can do nothing without mobile. Wild goose chase, the farmer dug his entire land for the hope of gold, but the search proved to be a wild goose chase. Fish out of water, fish out of water, তো যে I felt myself fish out of water when I delivered my first speech on the stage in college. নেক্সট কি দেওয়া ছিল তোমাদের হচ্ছে আবার এরর কারেকশন, যে নট অনলি ডেভিড পাস বাট অলসো, এখানে একটা অলসো বসবে, বাট অলসো গট এ ডিস্টিংশন, আই প্রেফার টু পে ইন ক্যাশ, ঠিক আছে, বাই ক্যাশ হয় না, ইন ক্যাশ। মাই আঙ্কেল হ্যাজ প্রপোজড হয় না, এটা অফার হবে, কারণ কোনো প্রপোজড কখন হয়, হয়তো চা খাওয়ার ব্যাপার হলো বা হাঁটতে যাই চলো, এরকম হতে পারে প্রস্তাব দেওয়া, আর এখানে কোনো জব অফার করা বলা হয়, ঠিক আছে, জব অফার করা হয়। দে নেভার ফেল হু ডাই ইন এ গ্রেটনেস, আর এটা হবে দা দিতে হবে, দ্য মোর ইউ রিড দ্য লেস ইউ আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে, এখানে দুটো আর্টিকেল দি হিসাবে বসবে।
তো এই হচ্ছে তিনটে বললাম। আর হচ্ছে বেঙ্গলি পেপারের যে রাইটিংটা এবং হচ্ছে রিজনিং, সেটা তোমাদেরকে পরে অন্য সময় দিয়ে দেবো। আর এবার ব্যাপারটা হচ্ছে যেটা হচ্ছে অ্যানালিসিস করার ব্যাপার। যেটুকু বুঝলাম যে রিজনিং বেশিরভাগ ক্যান্ডিডেট, অনেক ক্যান্ডিডেট জিরো পাবে, ঠিক আছে? সবাই বলে বলছি না, যে অনেক বেশিরভাগ ক্যান্ডিডেট জিরো পাবে, বা যে কোনো করলে পরে হয়তো একটা করতে পারে। কারণ বাংলা ইংরেজি রিজনিং এর ভার্সানটা ভুল আছে, যেটা সিটিং অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে হিজ ওখানে ইংলিশে দেওয়া আছে কিন্তু বাংলায় তার বলে দেওয়া আছে, সেখান থেকে কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না যে পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ। তো বাংলায় যারা করবে তাদের অসুবিধা হবে, কিন্তু যদি আবার মেনশন করা থাকে ইংলিশের অনুযায়ী, সেটাকে বেশ ধরা হবে, জানি না কি করবে। তবে ম্যাথও এমন ছিল যে ম্যাথও কিন্তু সবাই নাও করতে পারে, কারণ প্রথম লসাগু গসাগুর অঙ্কটা বেশ লেন্দি ছিল, বলতে পারো ক্যালকুলেটিভ ছিল। আবার হচ্ছে এরকমই প্রায়, মানে এমন হয়েছে যে অনেক ভালো ক্যান্ডিডেট ম্যাথ হয়তো তিনটে করতে পেরেছে, এরকম হয়েছে, কি হয়তো ম্যাক্সিমাম চারটে করতে পেরেছে, এরকম হয়েছে। আর জিকে যে প্যাটার্নটাই, জিকে যে 30 নম্বর ছিল, আপাত দৃষ্টিতে সহজ মনে হলে, যেমন এক্সাক্ট পয়েন্টগুলো ভালো করে না তুলতে বলে, যেমন পরিবেশটার কোশ্চেনটা আমি 5 নাম্বার ধরে নিচ্ছি। মানি বিলের ব্যাপারটা সবাই জানে যে লোকসভা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, কিন্তু হয়তো পরপর স্টেপ অর্থমন্ত্রকে প্রথমে ওঠে, তারপরে আসে, তারপরে ভোটাভুটির মাধ্যমে, এই যে হয়তো পরপর স্টেপ বাই স্টেপ সবাই লিখতে পারবে কিনা সেটা নিয়ে একটু ডাউট রয়েছে, বা সবারই মনে থাকবে কিনা ওই মুহূর্তে। তো মোটামুটি 6 ধরে নিচ্ছি। বা ইন্ডিয়া পাকিস্তান এটা জানলে পরেও লেখাটা একটু মুশকিল আছে, তো 5 ধরে নিচ্ছি মোটামুটি। তো এই জায়গা থেকে হয়তো 15 নাম্বার পেতে পারো। প্রথমকার যে 10 নম্বরে 10টা কোশ্চেন ছিল, সেখানে 6 ধরতে পারি। পরের যে 5খানা কোশ্চেন ছিল, সেইখানে 3টে সবাই যদি ঠিক করে 3 দুগুণে 6 হতে পারে। তো 6 6 12, আর হচ্ছে 15 হচ্ছে 27 নাম্বার, ঠিক আছে? তো 25 বা 27 যাদের মোটামুটি স্কোর হবে জিকে পার্টে, মোটামুটি ভালোই বলতে পারো। এবং 27 নাম্বার, আর হচ্ছে এইদিকে ম্যাথ 4টে যদি কেউ করতে পারো, তাহলে 20 মানে হচ্ছে 47 হয়ে গেল, ঠিক আছে? আর কেউ যদি রিজনিং এর যে কোনো একটা করতে পারো, হয় 10 নাম্বার বা 15 নাম্বার, ঠিক আছে? 10 নাম্বারটা যদি ধরে নিই, তাহলে হচ্ছে 57 বা হচ্ছে 55। মানে আমার মনে হচ্ছে যে কালকে যেটা 60 বা 65 বলেছিলাম, এটা আরো কিছুটা কমছে। যে পেপার ওয়ান 55 স্কোর করা মানেও ভালো। এমন অনেকের ক্ষেত্রে চিন্তা লেগে গেছে যে এর আগে একবার পেপার 1-এ মিনিমাম কোয়ালিফাইং মার্কস 50 করা হয়েছিল, 50 রাখা হয়েছিল। তো এবারও যদি সেরকম করে দেওয়া হয় যে মিনিমাম কোয়ালিফাইং মার্কস 50, তো অনেকেই কিন্তু পাস করতে পারবে না। তবে যারা অনেকে জিজ্ঞাসা করছে যে পার্ট পার্ট কোয়ালিফাইং মার্কস আছে কিনা, যে রিজনিংয়েও পাস করতে হবে, ম্যাথেও পাস করতে হবে কিনা, তা এরকম ব্যাপার নেই। কিন্তু পেপার 1, পেপার 2, পেপার 3 এইভাবে পার্ট পার্ট একটা কোয়ালিফাইং মার্কস করা হবে, যে পেপার 1-এ ন্যূনতম এত পেতে হবে, পেপার 2-তে এত পেতে হবে, পেপার 3-তে এত পেতে হবে। আর বাংলার বঙ্গানুবাদের ক্ষেত্রে যেটা করতে হয়, বঙ্গানুবাদে মিনিমাম একটা 8 নাম্বার কোয়ালিফাইং মার্কস থাকে। তো যাই হোক, যে পেপার 1 55 এরকম একটা টার্গেট বা যাদের আছে, মনে হয় যে তোমরা কম্পিটিশন জোনে আছো বলেই মনে হচ্ছে। ইংলিশের ক্ষেত্রে অনেকেই হয়তো 30 ফিরিশ 30-40 স্কোর করে দিতে পারে, ঠিক আছে? ইংলিশ বা বেঙ্গলি এইগুলোর ক্ষেত্রে। তো মোটামুটি 30 30 60 110 115, ঠিক আছে? আমার হিসাবে 115। এবার যদি এইগুলোই নাম্বার দেওয়ার প্রবণতাটা বেশি হয়ে যায়, মানে যেমন ধরো আমি জিকে তে এখানে 5 6 এগুলো করে ধরছি, এবার হয়তো দেখা যাচ্ছে যে যে যেমন লিখেছে একটু ভালো নাম্বার দিয়ে দিচ্ছে, হতেই পারে। আপাত দৃষ্টিতে হয়তো দেখা গেলো যেটা ইকুইভ্যালেন্ট এরকম করছে, নাম্বার বেশি হচ্ছে। তো ম্যাক্সিমাম সেই জায়গায় হয়তো 120 পর্যন্ত যেতে পারে, ঠিক আছে? কিন্তু 120 115ই মনে হচ্ছে হবে, 120ও হয়তো যাবে না, এরকমটাই মনে হচ্ছে। জানি না, এখন হয়তো বাংলা ইংরেজি যেটা আছে সেটা তো হয়তো দেখা যাচ্ছে যে নাম্বার বেশি পেয়ে যাচ্ছে সবাই, বা হয়তো রিপোর্ট রাইটিং গুলোতে একটু বেশি করে নাম্বার দেওয়া হচ্ছে, ট্রান্সলেশনে বেশি নাম্বার দেওয়া হচ্ছে, সেরকম হলে হতে পারে। তাই ডেসক্রিপটিভ প্যাটার্নে এটা মানে করাটা মুশকিল, ঠিক আছে? মোটামুটি করাটা মুশকিল। কিন্তু ইংরেজি বাংলাতে তো আবার ইংরেজিতে সবাই ভালো না, যে সবাই যে আবার 30 30 করে পেয়ে যাবে, বা 35 করে, বা অনেকে যেমন বাংলাতে হয়তো 35ও পেয়ে যেতে পারে। তাই মোটামুটি এরকমই, যে 115 যদি ভয়ও লাগে, তো 120 ধরতে পারো। তো 120-র উপরে কোনোদিনই যাওয়া পসিবল নয়। কিন্তু আরেকটা ব্যাপার আছে যে এখানে ক্যান্ডিডেটের সংখ্যা প্রচুর রয়েছে, অর্থাৎ 13,000 ক্যান্ডিডেট মেন্স পরীক্ষা দিয়েছে। তো 13,000 ক্যান্ডিডেটের মধ্যে তো মোটামুটি 1-1,500 ক্যান্ডিডেট ভালো ক্যান্ডিডেট থাকতে পারে। তো অ্যাজ আ ইউআর ক্যাটাগরি আমার মনে হয় যে 115-20 বা এরকম একটা সেফ জোনে থাকার কথা। অন্যান্য ক্যাটাগরি যারা 100 ফ্যাক্স 105-10 এরকম আছো, তো তোমরাও একটা কম্পিটিশনে টিকে থাকতে পারো। আর সব থেকে একটা বড় ব্যাপার যেটা, যে পরীক্ষার আগে, ঠিক আছে, ডব্লিউপিএসআই মেন্স পরীক্ষার আগে একটা জিনিস নোটিফিকেশন দেওয়া হয়েছিল, যে সমস্ত ডকুমেন্টস গুলোকে রেডি রাখতে বলা হয়েছে। তাহলে কি রেজাল্ট কি খুব তাড়াতাড়ি আসবে? তো রেজাল্ট কিন্তু তোমরা ভোট পর্ব
যদি চলে আসে মানে মার্চ এপ্রিল এরকম হচ্ছে, মেতে যদি ভোট ফোট হয়, অনগোয়িং প্রসেস কিন্তু চলবে, ঠিক আছে, অনগোয়িং প্রসেস কিন্তু চলবে। অর্থাৎ খুব তাড়াতাড়ি রেজাল্ট দেবে এরকমটাই আশা করা যায়, যে প্রচুর টিচার হায়ার করে তাড়াতাড়ি রেজাল্ট দেবে সেরকমটাই কিন্তু আশা করা যায়। তাই সুতরাং এখন ধীরে ধীরে আস্তে আস্তে যে পার্সোনালিটি টেস্ট পিটিরও কিন্তু অনেকে প্রিপারেশন করে, যার যাই পরীক্ষা হয়ে থাকুক না কেন সবার পরীক্ষা খারাপ হয়েছে। এটুকু ধরে রাখো যে রিজনিং এ সবার মোটামুটি খারাপ হয়েছে, কেউ যদি পারে তাহলে খুব হলে 10 নম্বরেরটা বা কোনোটা এরকম করতে পারে। আর ওভারঅল মোটামুটি সবার পরীক্ষা খারাপ হয়েছে। আসল হচ্ছে তো জিকে কে কতটুকু করতে পেরেছে, আর হচ্ছে বাংলা ইংরেজি, ঠিক আছে। তো এটার উপরে ডিপেন্ড করছে, তাই চিন্তিত হওয়ার কিছু নেই। মোটামুটি যারা 100+ এর উপরে আছে অন্যান্য ক্যাটাগরি, তোমরাও কিন্তু কম্পিটিশনের জন্য থাকতে পারো, ঠিক আছে, এটাও মনে রাখো। আর রেজাল্টের ব্যাপার খুবই তাড়াতাড়ি, হয়তো 2 মাসের মধ্যে রেজাল্ট চলে আসতে পারে, 2-2.5 মাসের মধ্যে। তো সেইভাবে পার্সোনালিটি টেস্টের প্রিপারেশন নাও। আর যাদের পরীক্ষা একদমই খারাপ হয়েছে, ভাবছো কিছুই হবে না, তো চাইলে পরে মার্চ মাসে যদি একটা ব্যাচ শুরু হয়ে গেছে, মার্চ মাসে যে আপকামিং ব্যাচ আসছে অনলাইন বা অফলাইন, তোমরা 7797427474 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো।